না হয় ধরলামই মিছে কথা বলছে টিনহা, বলল মুসা। কিন্তু তাতে কি প্রমাণ হয়? শেষ বিকেল, সকালে ওশানওয়ার্ল্ড থেকে ফিরে রকি বিচে ফিরে লাইব্রেরিতে কাজে চলে যায় রবিন। মুসা যায় বাড়ির লন পরিষ্কার করতে। মাকে কথা দিয়েছিল আজ সাফ করে দেবে। ইয়ার্ডে বরিস আর বোফারকে সাহায্য করেছে কিশোর। কাজ সারতে সারতে বিকেল হয়ে গেছে তিনজনেরই। হেডকোয়ার্টারে জমায়েত হয়েছে এখন। এর আগে আর আলোচনার সুযোগ হয়নি। তাছাড়া মিথ্যে কথা বলার বড়দের স্বভাব বলেই গেল মুসা। কোনো কারণ ছাড়াই মিছে কথা বলবে? গিয়ে কিছু জিজ্ঞেস করো, 10টা প্রশ্ন করে আগে তোমার মেজাজ বিগড়ে দিবে। তারপর যে জবাবটা দিবে সেটা হয় ঘোরানো পেঁচানো, না হয় স্রেফ মিছে কথা। কথা শেষ করতে পারলো না মুসা, টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলল কিশোর। হ্যালো। স্পিকারে শোনা গেল পুরুষের গলা। কিশোর পাশার সঙ্গে কথা বলতে চাই প্লিজ। বলছি, আজ সকালে ওশানওয়ার্ল্ডে একটা হারানো তিমির খোঁজ নিতে গিয়েছিলে। কথায় কেমন যেন অদ্ভুত টান। তাছাড়া কিছু কিছু শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করে, যেমন ওয়ার্ল্ডকে বলছে ওয়ার্ল্ড। হয়তো মিসিসিপির ওদিকের কোনোখানের লোক, ভাবল রবিন। অ্যালবামের হাতে পড়ে। ওই অঞ্চলের কারো সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি তার, তবে টেলিভিশনে দেখেছে দক্ষিণাঞ্চলের লোকেরা ওরকম করেই টেনে টেনে কথা বলে। তবে এই লোকটা আরও এক কাঠি বাড়া শব্দ ভেঙে ফেলেছে। হ্যাঁ গিয়েছিলাম, জবাব দিল কিশোর। কেন? আমি আরও জেনেছি তোমরা এক এক ধরনের শখের গোয়েন্দা। হ্যাঁ আমরা গোয়েন্দাই। নানা রকম সমস্যা। কিশোরকে বলতে দিল না লোকটা। তাহলে নিশ্চয়ই একটা কেস নিতে আগ্রহী হবে। আগ্রহীকে বলল আগ্রহী। তিমিটাকে খুঁজে বের করে সাগরে ফিরিয়ে দিয়ে আসতে পারলে $100 পুরস্কার দেব। $100? ফিসফিস করে বলল রবিন। ব্যাটার কি লাভ? কিশোর জবাব না দেওয়ার আবার বলল লোকটা। তাহলে কেসটা নিচ্ছ? কেসটা উচ্চারণ করলো, কেস আস। খুশি হয়ে নেব। হাত পাড়িয়ে একটা প্যাড আর পেন্সিল টেনে নিল কিশোর। আপনার নাম আর ফোন নম্বর? ফাইন, বাধা দিয়ে বলল লোকটা। তাহলে এক্ষুনি কাজে নেমে পড়ো। দিন দুয়েকের মধ্যে আবার খোঁজ নিব। কিন্তু আপনার নাম? থেমে গেল কিশোর। লাইন কেটে দিয়েছে ওপাশ থেকে। এক মুহূর্তে হাতে রিসিভারটার দিকে তাকিয়ে রইল সে। তারপর আস্তে করে নামিয়ে রাখলো। কাজ দিল, পুরস্কার ঘোষণা করলো, আনমনে বলল কিশোর। কিন্তু নিজের নাম বলল না। আজ সকালে ওশানওয়ার্ল্ডে গিয়েছি সে কথাও জানে। নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো সে। কিশোর মুসা বলল, কেসটা নিচ্ছ তো? $100 কম কি? মোটেই কম নয়। টাকার চেয়ে বড় এখন এই রহস্যময় কল। এর রহস্য ভেদ করতেই হবে। তার উপর যোগ হয়েছে একটা হারানো তিমি। কিন্তু কথা হচ্ছে তদন্ত শুরু করি কোনখান থেকে? কয়েক সেকেন্ড নীরবে রইল কিশোর। তারপর টেনে নিল টেলিফোন বুক। টিনহা নোগা, এই একটাই সূত্র আছে আমাদের হাতে। দ্রুত ডিরেক্টরির পাতা উল্টে চলল কিশোর। প্রথমে নামটা বিদঘুটে মনে হয়েছে তার কাছে, কিন্তু একেবারে যে দুর্লভ নাম তা নয়। ফোন বুক ঘেটেই সেটা বোঝা গেল। এক শহরেই শ্যাটানোগা পাওয়া গেল আরও 3 জন। জিম্বা শ্যাটানোগা, শিয়াও শ্যাটানোগা আর ম্যারিবু শ্যাটানোগা। কিন্তু টিনহা শ্যাটানোগার নাম নেই। মিস্টার জিম্বাকে দিয়ে শুরু করলো কিশোর। 3টে রিংয়ের পর জবাব দিল অপারেটর। জিম্বা শ্যাটানোগার লাইন কেটে দিয়েছে টেলিফোন বিভাগ। অনেকক্ষণ ধরে শিয়াও শ্যাটানোগার ফোন কেউ ধরল না। তারপর মোলায়েম একটা গলা প্রায় ফিসফিসিয়ে জবাব দিল, জানালো ব্রাদার শিয়াও ও মন্দিরে ধ্যানমগ্ন রয়েছেন। যদি তিনি এসে ফোন ধরেনও কিশোরের কথা শুধু শুনতেই পারবেন, জবাব দিতে পারবেন না, কারণ 6 মাস ধরে কথা বন্ধ রেখেছেন তিনি। আরও অনেকদিন রাখবেন। শুধু ইশারায় নিজের প্রয়োজনের কথা জানান। হেত্তরি, লাইন কেটে দিয়ে তিক্ত কণ্ঠে বলল কিশোর। আগে ভাবতাম পাগলের ষষ্ঠী খালি ভারত আর আমাদের দেশেই রয়েছে। এখন দেখছি এখানে আরও বেশি। কথা বন্ধ রেখেছে না ছাই। বলতেই হবে। বলতেই 3য় নম্বরটা ডায়াল করলো। আগের 2 জন তো কোনোভাবে জবাব পাওয়া গেছে, এটার কোনো সাড়াই এলো না। কেউ ধরলো না ফোন। ম্যারিবু শ্যাটানোগার নামের নিচে লেখা রয়েছে চার্টার বোল ফিশিং। একেবারে চেষ্টা করে দেখলো কিশোর, কিন্তু এবারও সাড়া মিলল না। চার্টার বোট ফিশিং শ্যাটানোগার খবরই নেই। রিসিভার নামিয়ে রাখলো কিশোর।
হলো না, অন্য কোনো উপায় বের করতে হবে। টিনহাকে কোথায় পাওয়া যাবে জানি আমরা, বললো রাবিনা। সপ্তাহে 6 দিন পাওয়া যাবে ওকে ওশন ওয়ার্ল্ডে। আরও একটা ব্যাপার জানি, কিশোর যোগ করলো, মানে চিনি তার পিক আপ ট্রাক। চোখ আধবোজা করলো সে। ভাবনা আর কথা একই সঙ্গে চলছে। বিকেল 6টায় বন্ধ হয় ওশান ওয়ার্ল্ড। তারপরও নিশ্চয়ই অনেকক্ষণ থাকতে হয় টিনহাকে, কারণ সে ট্রেনার। দর্শক চলে যাওয়ার পরও তার কাজ থাকে। ঝট করে সোজা হলো সে। মুসা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আজ হবে না, দেরি হয়ে গেছে, কাল যাবে। জোরে নিঃশ্বাস ফেললো মুসা। কোথায়? কাল বলবো। পরদিন বিকেলে 5:30টায় বরিসকে পাকড়াও করলো কিশোর। তাদেরকে ওশন ওয়ার্ল্ডে নামিয়ে দিয়ে আসতে হবে। ইয়ার্ডের ছোট ট্রাকটা বের করলো বরিস, তাতে 2টো সাইকেল তোলা হলো। তিন কিশোরের কাজকর্মে আজকাল আর বিশেষ অবাক হয় না সে। তবু প্রশ্ন না করে পারল না। তোমরা মানুষ 3 জন, সাইকেল নিয়েছো 2টো, তৃতীয় জনকে কি 2 সাইকেলে ঝুলিয়ে নিয়ে ফিরবে? মুসার সাইকেলের দরকার হবে না, বরিসকে আশ্বস্ত করলো কিশোর। বিনা পয়সায় গাড়িতে চড়বে সে। ওকে মানে ওকে, শাক করলো বরিস। আর কিছু না বলে ড্রাইভিং সিটে উঠে বসলো। ওশন ওয়ার্ল্ডের পার্কিং লটে গাড়ি থামালো বরিস। সাইকেল নিয়ে নেমে পড়লো 3 কিশোর। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দিল বরিস। আমাকে দরকার হলে ফোন করো ইয়ার্ডে। ট্রাক ঘুরে নিয়ে চলে গেল সে। টিনহার গাড়িটা খুঁজতে শুরু করলো ওরা। বেশি খোঁজাখুঁজি করতে হলো না। দড়ির বেড়া দিয়ে দেয়া স্টাফ লেখা সাইনবোর্ড লাগানো একটা জায়গায় দেখা গেল সাদা পিকআপটা। ঘুরে গাড়ির পেছনে চলে গেল কিশোর আর মুসা। গেটে পাহারা রইল রবিন। টিনহাকে আসতে দেখলে বন্ধুদের হুঁশিয়ার করে দেবে। ট্রাকের পেছনটা খালি নয়, নানা রকম জিনিসপত্র, ফোম, রবারের লম্বা লম্বা ফালি, এলোমেলো দড়ি আর বেশ বড়সড় এক টুকরা ক্যানভাস ছড়িয়ে পড়ে আছে। মেঝেতে শুয়ে পড়লো মুসা। ক্যানভাস দিয়ে তাকে ঢেকে দিল কিশোর। রবারের ফালিগুলো এমনভাবে চারপাশে আর উপরে রেখে দিল যাতে বোঝা না যায় কিছু। তাছাড়া আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে। বাড়ির পেছনে কেউ খুঁজে দেখতে আসবে বলেও মনে হয় না। আমরা কেটে পড়ি, মুসাকে বলল কিশোর। ঘোরাঘুরি করতে দেখলে সন্দেহ করে বসবে টিনহা। হেডকোয়ার্টারে অপেক্ষা করবো তোমার জন্য। ঠিক আছে? ঠিক আছে, ক্যানভাসের তলা থেকে জবাব দিল মুসা। যত শীঘ্রই পারি ফোন করব। কিছুটা নেমে যাওয়ার আওয়াজ শুনল মুসা। তারপর অনেকক্ষণ আর কোনো শব্দ নেই, শুধু পার্কিং লটে মাঝে মাঝে গাড়ির ইঞ্জিন স্টার্ট নেওয়া ছাড়া। বেশ আরামেই আছে মুসা, সারাটা দিন পরিশ্রমও কম করেনি। ঘুম এসে গেল তার। হঠাৎ একটা শব্দে তন্দ্র টুটে গেল। ক্যানভাসের উপরে পানি ছিটকে পড়েছে। কয়েক ফোঁটা চুইয়ে এসে তার মুখ ভিজিয়ে দিল। ঠোঁটেও লাগলো পানি। কি ভেবে জিভ দিয়ে চাটলো নোনা পানি। ট্রাকটা স্টার্ট নিল। গতি বাড়া পর্যন্ত অপেক্ষা করলো মুসা। তারপর সাবধানে মুখের উপর থেকে ক্যানভাস সরিয়ে উকি দিল। তার মুখে কয়েক ইঞ্চি দূরে রয়েছে বড় একটা প্লাস্টিকের কন্টেইনার। 4 পায়ের উপর রয়েছে জিনিসটা। মুসা রয়েছে তলায়। পানি ছলাৎ করছে ভিতরে। জীবন্ত কিছু ঘষা মারছে কন্টেইনারের গায়ে। মাছ অনুমান করলো মুসা। মাছ যেন রয়েছে ভেতরে। আবার মুখের উপর ক্যানভাসটা টেনে দিল সে। ছুটে চলছে ট্রাক, ঝাঁকুনি প্রায় নেই। তার মানে সমতল মসৃণ রাস্তা দিয়ে চলেছে। বোধহয় কোস্ট হাইওয়ে ধরেছে। কয়েক মিনিট পর গতি কমলো ট্রাকের। উপর দিকে উঠতে শুরু করলো পাহাড়ি পথ বেয়ে। কোথায় এলো শান্তা মনিকা? কোন দিকে কবার মন নিচ্ছে গাড়ি খেয়াল রাখার চেষ্টা করলো সে, কিন্তু বেশিক্ষণ পারল না। গোলমাল হয়ে গেল। আবার সমতলে নেমে এলো গাড়ি। অন্ধকার নামার পর উপরের দিকে উঠতে শুরু করলো গাড়ি। বেশ ঘোরানো পথ। সান্ধ্যা মনিকায় পাহাড়ি অঞ্চলেই কোনো জায়গা হবে অনুমান করলো মুসা। অবশেষে থামলো পিকআপ। টেল গেট নামানোর শব্দ শোনা গেল। তারপরে খালি পায়ের শব্দ। দম বন্ধ করে রইল মুসা। পানি জোরে ছলাৎ, নিশ্চয়ই কন্টেইনারটা তোলা হচ্ছে। চলে গেল পায়ের শব্দ। মিনিট অপেক্ষা করলো মুসা। তারপর উপর থেকে ক্যানভাস সরালো। বেশ বড়সড় বিলাসবহুল একটা র্যাঞ্চ হাউসের বাইরে দাঁড়িয়ে আছে পিকআপ। সদর দরজার সামনে একটা ল্যাম্প ঝুলছে। কংক্রিটের সিঁড়ি উঠে গেছে দরজা পর্যন্ত। সিঁড়ির গোড়ায় একটা মেল বক্স। নামটা পড়তে পারছে মুসা। উফ। আরও 1 মিনিট অপেক্ষা করলো মুসা। তারপরে খুব সাবধানে নামলো ট্রাক থেকে। ঘুরে চলে এলো গাড়ির সামনের দিকে। বেনেটের উপর দিয়ে মুখ বাড়িয়ে বাড়িটার উপর নজর রাখার ইচ্ছে। কাউকে দেখা যাচ্ছে না। এই এলাকায় ওরকম বাড়ি থাকতে পারে ভাবেনি সে।
তবে অবাক হলো না অন্য একটা কারণে। দরজার কাছে ওই একটি মাত্র আলো ছাড়া পুরো বাড়িটা অন্ধকার, কোনো জানালায় আলো নেই। টিনহা ওই বাড়ির ভেতরে গিয়েছে কিংবা আছে বলে মনে হয় না ভাবসাব দেখে। এখানে সারা রাত এভাবে ঘাপটি মেরে থাকার কোনো মানে নেই, ভাবলো মুসা। দুটো কাজ করতে পারে সে এখন। গলির মাথায় গিয়ে রাস্তার নম্বর জেনে উলফের ঠিকানা জানিয়ে কোথাও থেকে ফোন করতে পারে কিশোরের কাছে, কিংবা খোঁজ করে দেখতে পারে টিনহা কোথায় গেছে, কি অবস্থায় আছে, কি করছে প্লাস্টিক কন্টেনারের জ্যান্ত মাছ নিয়ে। দুটোর মধ্যে প্রথমটাতে মনোপুত হলো মুসার। গলির মাথায় যাওয়ার জন্য সবে পা বাড়িয়েছে, এই সময় মেয়েলি কণ্ঠ শোনা গেল। কাকে জানি নাম ধরে ডাকছে, রোভার রোভার। ডাকের জবাব শোনা গেল না। মুসা শিওর ঘরের ভেতর থেকে কথা বলেনি মেয়েটা, বাইরে কোথাও রয়েছে, হয়তো পিছনের আঙিনায়। বাড়িতে ঢোকার পথ খুঁজতে লাগলো মুসা। চোখ পড়লো বাঁদিকের কংক্রিটের একটি সরু পথ ধীরে ধীরে উঠে গেছে গ্যারেজে। গ্যারেজের পাশে একটি কাঠের গেট, ছোট গেট, তার উপরে তারা জ্বালা কালো আকাশের পটভূমিকায় কয়েকটা পাম গাছের মাথা। নিঃশব্দে গেটের কাছে চলে এলো মুসা। সাধারণ একটা খিল দিয়ে গেটের পাল্লা আটকানো রয়েছে। ভেতরে ঢুকে আবার লাগিয়ে দিল পাল্লা। গ্যারেজের পিছনে সিমেন্ট বাঁধানো একটি পাকা পথ। এদিকে ওদিকে তাকিয়ে ঝুঁকে নিঃশব্দে এগিয়ে চলল পা পা করে। আবার ডাক শোনা গেল, রোভার রোভার। খুব কাছেই রয়েছে মহিলা। মুসার মনে হলো মাত্র কয়েক গাছ দূরে। থমকে দাঁড়িয়ে গেল সে। সামনে আর বায়ে এক চিলতে করে ঘাসে ঢাকা জমির কিনারায় দাঁড়িয়ে আছে পামের সারি। রাস্তা থেকেই দেখেছে ওগুলো। ডানের কিছু দেখতে পাচ্ছে না। বাগান বা যাই হোক থাকুক ওখানে দেখা যাচ্ছে না এখনো গ্যারেজের দেয়ালের জন্য। এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করলো সে। তারপরে এক ছুটে ঘাসে ঢাকা জমি পেরিয়ে চলে এলো পামের সারির কাছে। লম্বা দম নিয়ে ঘুরে তাকালো। চোখে পড়লো বিশাল এক সুইমিং পুল। মূল বাড়িটার প্রায় সমান লম্বা। পানির নিচে আলো ঝিকমিক করছে, টলটলে পানি। রোভার, লক্ষ্মী ছিলে রোভার, বলল টিনহা। সুইমিং পুলের কিনারে দাঁড়িয়ে আছে সে। পরনে সেই টু পিস সাঁতারের পোশাক, অফিসে যেটা পরেছিল সকালে। তার পাশে কংক্রিটের চত্বরের উপর রাখা আছে প্লাস্টিকের কন্টেইনারটা। ঝুঁকে কন্টেইনারের দিকে একটা মাছ তুলে নিল টিনহা। জ্যান্ত মাছ ছটফট করছে, লেজ ধরে ওটাকে ছুঁড়ে মারল। বৈদ্যুতিক আলোয় ক্ষণিকের জন্য রূপালী একটা ধনুক সৃষ্টি করে পুলের উপর উড়ে গেল মাছটা। সঙ্গে সঙ্গে পানি থেকে মাথা তুললো একটা ধূসর জীব। উঠছে উঠছে উঠছে, পানি থেকে বেরিয়ে এলো পুরো 7 ফুট শরীর। একটা মুহূর্ত শূন্যই স্থির হয়ে ঝুলে রইল, যেন মুখ হা করে রেখেছে। শূন্য থেকেই মোচড় দিয়ে শরীর বাঁকিয়ে ধরে ফেললো উড়ন্ত মাছটা। তারপরে নিখুঁতভাবে দিগবাজি খেয়ে আবার পানিতে পড়লো মাছ মুখে নিয়ে। রোভার, লক্ষ্মী ছেলে, হাসি মুখে প্রশংসা করলো টিনহা। দুপুরের ফ্লিপার পরাই আছে তার পায়ে। ডাইভিং গগলসটা ফিতে ঝুলছে গলা থেকে। ওটা পরে নিল চোখে। পুলে নামলো। বেশ ভালো সাঁতারু মুসা নিজে। অনেক ভালো ভালো সাঁতারুকে দেখেছি, কিন্তু টিনহার মতো কাউকে আর দেখেনি। সাঁতার কাটার জন্যই যেন জন্মেছে তার, ডাঙা নয়। জন্ম হয়েছে তার, ডাঙা নয়। পানির জীব যেন সে। এমন স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিতে সাঁতার কাটছে, হাত পা প্রায় নড়ছেই না। বাতাসে ডানা মেলে যেভাবে ভেসে ভেসে উড়ে চলে সোয়ালা পাখি, টিনহার সাঁতার কাটার ভঙ্গি অনেকটা সেরকম। চোখের পলকে চলে এলো পুলের মাঝখানে ছোট তিমিটার কাছে। এমন ভাবভঙ্গি যেন অনেক পুরনো বন্ধুত্ব। নাক দিয়ে আস্তে আস্তে টিনহার গায়ে গুঁতো মারল তিমিটা। ওর গোল মাথাটা ডলে দিল টিনহা। ঠোঁটে টোকা দিয়ে আদর করলো। একসঙ্গে ডাইভ দিয়ে নেমে চলে গেল পুলের তলায়। হুশ করে ভেসে উঠলো আবার। পাশাপাশি সাঁতার কাটলো কিছুক্ষণ। তারপর তিমির পিঠে সবার হলো টিনহা। কোথায় রয়েছে ভুলেই গেছে মুসা। দেখতে দেখতে নিজের অজান্তেই একটা গাছের গোড়ায় ঘাসের উপরে বসে পড়েছে। থুতনিতে হাত ঠেকালো। এরকম দৃশ্য সিনেমায় দেখা যায় না। পুরোপুরি মগ্ন হয়ে গেছে সে। নতুন খেলা শুরু করলো টিনহা। তিমিটাকে নিয়ে চলে এলো পুলের এক প্রান্তে। মুসা যেদিকে বসে আছে সেদিকে। তিমির মাথায় আস্তে করে চাপড় দিয়ে হঠাৎ পানিতে ডিগবাজি খেয়ে শরীর ঘুরিয়ে সাই করে চলে গেল দূরে। তিমিটা অনুসরণ করলো তাকে। আবার তিমির মাথায় চাপড় দিল টিনহা। মাথা ধরে ঝাঁকিয়ে দিল। আবার সরে গেল তিমির কাছে। এবার আর পিছু নিল না তিমি। যেখানে আছে সেখানেই রইল। পুলের অন্য প্রান্তে গিয়ে কংক্রিটে পাতানো পাড়ের কিনারে উঠে পা ঝুলিয়ে বসলো টিনহা। অপেক্ষা করে আছে তিমি।
রোভার রোভার ডাকলো তিনহা। পানি থেকে মাথা তুললো তিমি। চোখ সতর্ক হয়ে উঠেছে, দেখতে পাচ্ছে মূসা। ছুটতে শুরু করলো তিনি। পানির মধ্যে দিয়ে সা সা করে উড়ে গিয়ে পৌঁছলো যেন টিনহার পায়ের কাছে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী রোভার। তিমি ঠোঁট ছুঁয়ে আদর করে দিল টিনহা। কাত হয়ে হাত বাড়িয়ে কন্টেইনার থেকে একটা মাছ এনে গুঁজে দিল রোভারের খোলা মুখে। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী রোভার। আবার তিমিটাকে আদর করলো সে। তারপর পাশে ফেলে রাখা একটা কি যেন তুলে নিল। জিনিসটাকে চিনতে পারছে মূসা। ফুলের নিচে আলো আছে, তাতে পুরোপুরি আলোকিত হয়েছে পানি, কিন্তু ফুলের উপরে চারধারে অন্ধকার। নাম ধরে ডাকলো তিমিটাকে টিনহা। মাথা তুলেই রেখেছে রোভার। আস্তে আস্তে উঁচু করতে শুরু করলো শরীর। লেজের উপরে খাড়া হয়ে উঠল আশ্চর্য কাদায় পানিতে ভর রেখে। ওটাকে জড়িয়ে ধরলো টিনহা। না না, জড়িয়ে তো ধরেনি। দুহাতে তিমির মাথার পেছনে নিয়ে গিয়ে কি যেন করছে। ভালো করে দেখার জন্য মাথা আর একটু উঁচু করলো মূসা। চিনে ফেললো জিনিসটা। ক্যানভাসে তৈরি একটি লাগাম পরাচ্ছে টিনহা। হার তো নেই তিমির। চোখে পড়েছে, চোখের পেছনে যেখানে ঘাত থাকার কথা সেখানে লাগিয়ে দিচ্ছে বেল্ট। শক্ত করে বাকস আটকে দিল। ঠিক লাগাম বলা যায় না ওটাকে, কুকুরের গলা যেরকম কলার আটকানো হয় তেমন ধরনের একটা কিছু। কলারও ঠিক বলা যাবে না। হঠাৎ মাথা নুয়ে ফেললো মূসা। উপর হয়ে শুয়ে পড়লো ঘাসের উপরে। গেট খোলার শব্দ, বন্ধ হওয়ার শব্দও শোনা গেল। এগিয়ে আসছে পায়ের আওয়াজ। এত কাছে এসে গেল মূসার ভয় হলো তাকে না দেখে ফেলে। পুলের দিকে চলে গেল পদশব্দ। থামলো। হাই টিনহা। পুরুষের গলা। গুড ইভিনিং মিস্টার উফ। মাথা তুলে দেখার সাহস হলো না মূসার। শুধু থুতনিটা ঘাসের ছোঁয়া মুক্ত করে তাকালো পুলের দিকে। টিনহার পাশে দাঁড়িয়েছে লোকটা। বেটেই বলা চলে, মেয়েটার চেয়ে ইঞ্চি 6 খাটো। অন্ধকারে রয়েছে মুখটা। চেহারা বোঝার উপায় নেই, তবে একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট। টাক, পুরো মাথা জুড়ে টাক, আচ্ছা অন্ধকারে চকচক করছে। হাতের চামড়া আর শরীরের বাঁধন দেখে অনুমান করলো মূসা লোকটার বয়স 30-এর বেশি হবে না। বয়সের ভাড়া চুল উঠে গেছে তা নয়। কেমন চলছে জিজ্ঞেস করলো লোকটা। কখন রেডি হবে টেনে টেনে কথা বললো। শুনুন মিস্টার উফ। লোকটার দিকে তাকালো টিনহা। শীতল কণ্ঠস্বর। রেগে যাচ্ছে বোঝাই যাচ্ছে। শুধু বাবার জন্য আপনাকে সাহায্য করতে রাজি হয়েছি। আমাকে আমার মতো কাজ করতে দিন। সময় হলে বলবো। বেশি বাড়াবাড়ি যদি করেন রোভার সাগরে ফিরে যাবে। আর একটা তিমি এবং আরেকজন ট্রেনার খুঁজে বের করতে হবে তখন আপনাকে। এক মুহূর্ত থেমে বলল, বুঝেছেন? বুঝেছি মিস শ্যাটানোগা।